Assalamu alaikum. I am Muhammad Al Amin Sarkar, Assistant Teacher of Abanabaiki Residential Model School and College. So my dear students and viewers, first of all, take my cordial love from the core of my heart. I think you are all safe and sound at your home. I am also well by the grace of Almighty Allah. Now I am going to taking a class on completing sentence. As you know, the topic is really essential for all of the students, especially for the student of class 9 or 10. তো তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের যারা বিশেষ করে ক্লাস 9 10 এ আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এটার মাধ্যমে আমরা যেমন রাইটিং স্কিল ডেভেলপ করতে পারি, পাশাপাশি আমাদের গ্রামাটিক্যাল বড় বড় বাক্য আমরা নিমিশেই তৈরি করতে পারি। আচ্ছা, এটা তৈরি করার জন্য আমাদের স্পেশালি যে কয়েকটি বিষয় লাগবে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে লিঙ্কার্স। লিঙ্কার্সগুলো কী জন্য লাগবে বা কানেক্টরসগুলো কী জন্য লাগবে, আসলে এদের কাজ কী, হোয়াট আর দ্য ফাংশনস অফ লিঙ্কার্স। এদের কাজ হচ্ছে আমরা দুটি বড় বড় বাক্যকে বা দুটি বড় বড় বাক্যাংশকে একত্রিত করে বা সংযুক্ত করে একটা বড় মিনিংফুলি সেন্টেন্স তৈরি করা। দ্যাট মিনস আমরা বলতে পারি, যদি আমরা কানেক্টরসের বা লিঙ্কার্সের সঠিক ব্যবহারটা জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বড় বড় বাক্যকে তৈরি করতে পারবো। তো এখানে শুধুমাত্র আমাদের গ্রামাটিক্যাল হেল্পফুল হবে তা না, এটা পাশাপাশি তোমাদের রাইটিং স্কিলে অনেক বেশি কাজে লাগবে। এবং পাশাপাশি আমাদের গ্রামাটিক্যালে আরও একটা টপিক আছে, লিঙ্কার্স এবং কানেক্টরস। এটাতেও এই ক্লাসটি অনেক বেশি হেল্পফুল হবে আশা করা যায়। আচ্ছা, চলো আমরা একটু ক্লাসে চলে যাই। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি লিঙ্কার্সকে ভেঙে ভেঙে আলোচনা করব, যাতে তোমাদের বাক্যগুলো তৈরি করতে খুব বেশি সুবিধা হয়। আজকে আমরা ফার্স্ট যে লিঙ্কারটি সিলেক্টেড করেছি সেটা হচ্ছে টু অ্যান্ড টু। তোমরা সবাই জানো আমরা অনেক সময় কিছু কিছু ওয়ার্ড বা সেন্টেন্স বলে থাকি বা কিছু কিছু ওয়ার্ড বলে থাকি, যে ওয়ার্ডগুলো বাক্যে ইউজ হলে বাক্যটি মনে হয় যে বাক্যটি পজিটিভের মতো দেখাচ্ছে, কিন্তু মিনিংটা কিন্তু নেগেটিভ প্রকাশ করে। তেমনি একটা ক্লুজ হচ্ছে টু অ্যান্ড টু। আমরা যদি বাংলায় এটাকে অর্থ করতে যাই, তাহলে আমরা বাক্যে প্রয়োগের মাধ্যমে দেখাই আসলে এর স্ট্রাকচারটা কীরকম হবে। আমরা যদি টু এর পরে যাই, টু এর পরে একটা অ্যাডজেক্টিভ আসবে, টু এর পরে একটা অ্যাডজেক্টিভ আসবে এবং টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম চলে আসবে। আমরা যদি স্ট্রাকচারটা একটু বিশ্লেষণ করি, তাহলে এরকম হয়, আমরা যেখানে টু লিখছি, টু এর পরে একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ, আর এর পরবর্তীতে আমরা একটা অবজেক্ট দিলেও দিতে পারি। তারপরে আমরা যে টুটা আছে, টু এর পরে আমরা যে প্রিন্সিপাল ভার্বটা আছে, এই প্রিন্সিপাল ভার্বটার V1 ফর্মটা লিখব, লেখার পরে বাকি অংশ যদি দিতে হয় তাহলে দিয়ে দেব। আর এটা সচরাচর বাংলায় এতই যে এরকম অর্থ প্রকাশ করে। আমরা যদি বাক্যে প্রয়োগ করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। একটা সেন্টেন্সে যদি দেখাই, যেমন আমাদের এতটুকু পর্যন্ত দেওয়া থাকলো, দ্য লোড ইজ টু হেভি, এতটুকু পর্যন্ত দেয়া থাকে। এই বাক্যটাকে যদি আমাকে ইনকমপ্লিট বাক্যটাকে আমাকে কমপ্লিট করতে বলা হয়, তো এক্ষেত্রে আমাদের একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে টু এর পরে আসলে কি নিয়ে আসলে আমাদের এই বাক্যটিকে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে পরিপূর্ণরূপে কমপ্লিট করা যাবে এবং সেটা স্ট্রাকচারালি ব্যালেন্সড হবে অ্যাজ ওয়েল অ্যাজ মিনিংফুল হবে। তা আমরা জানি যে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে আমাদের এক্সট্রা একটা সাবজেক্ট নিয়ে আসলে আমরা নিয়ে আসতে পারি এবং এটার জন্য অতিরিক্তভাবে একটা ফর ইউজ করতে হয়। আর আমরা যদি সরাসরি টুটাকে নিয়ে আসি, তা নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। আমরা যদি সরাসরি টুটাকে নিয়ে আসি, তা কীরকম হয় দেখো, যে দ্য লোড ইজ ভেরি, দ্য লোড ইজ টু হেভি, আমরা ডাইরেক্ট দিলাম টু ক্যারি। আচ্ছা, তাহলে অর্থটা এরকম দাঁড়াচ্ছে, দেখো যে বোঝাটি এতই ভারী যে টু ক্যারি, এটাকে বহন করা। এখন হয়তো বলবো যে স্যার টু আর টু আছে, এটা নেগেটিভ কোনো শব্দ নেই, তাহলে নেগেটিভ অর্থ হবে কেন? আসলে এমন কিছু কিছু শব্দ থাকে যারা দেখতে পজিটিভের মতো মনে হলেও অর্থটা কিন্তু নেগেটিভ দিয়ে থাকে। তদ্রূপ একটা কানেক্টরস হচ্ছে আমাদের টু আর টু। তো এখানে দেখো, দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি, দ্যাট মিনস বোঝাটি এতই ভারী যে আসলে বহন করা যাচ্ছে না। তাহলে আমরা এটা থেকে যে বিষয়টি পরিষ্কার হলাম, যে টু এর পর একটা অ্যাডজেক্টিভ থাকবে যেটা অলরেডি আছে, মনে করো এটাকে আমাকে কমপ্লিট করতে বলা হলো, তো এরপরে দুইটা প্রসেসে কমপ্লিট করা যায়। একটা হচ্ছে আমি যদি অবজেক্টটাকে ব্যবহার করি, অবজেক্টটা যদি এভাবে ব্যবহার করি, তাহলে অবজেক্টটা আমাদের এখানে আসবে, এটা একটা প্রসেস। এভাবে আমরা একটা কমপ্লিট করতে পারি। আর একটা কমপ্লিট করতে পারি আমরা ফর লেখার পরে একটা সাবজেক্ট এখানে নিতে পারি, যেমন ফর দ্য ওল্ড ম্যান দিয়ে দিলাম, ফর দ্য ওল্ড ম্যান, তারপর দিয়ে দিলাম টু ক্যারি ইট, টু ক্যারি ইট, এভাবে করা যাবে।
আবার যদি ডাইরেক্ট আমরা টু প্লাস মূল ভার্ব দিয়ে বাক্য অংশটা করে দিই তাহলেও হবে। তাহলে প্রসেস দুইটা, যদি টু আর টু থাকে তাহলে টু এর পরে অ্যাজেটিভ, টু এর পরে যে অ্যাজেটিভটা ব্যবহার করব এই অ্যাজেটিভটার পরে আমরা ফর লিখে দ্বিতীয় কোনো সাবজেক্টকে এন্ট্রি করতে পারি, তারপরে টু প্লাস মূল ভার্বের অংশ দিতে পারি। এটা একটা। আর একটা অংশ দেওয়া যায়, সেটা হচ্ছে টু প্লাস ক্যারি দিয়ে টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম দিয়ে সরাসরিও করা যায়। আর একটা বিষয় মনে রাখতে হবে, এটা যদিও দেখতে পজিটিভ কিন্তু অর্থ প্রকাশ করে নেগেটিভ বিধায় টু আর টু দিয়ে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় আমাদের নেগেটিভ কোনো কিছু ব্যবহার করা যাবে না, যেমন নট, নো এই জাতীয় কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, কারণ অলরেডি এটা নেগেটিভ মিনিং প্রকাশ করে। আচ্ছা, আমরা যে সেকেন্ড রুলসটা আছে, সেকেন্ড ক্যারেক্টারটার দিকে যে আসলে অনেকগুলো ক্যারেক্টার আমরা এটা ডিভাইডেড করে আলোচনা করব। আমি সিলেক্টেড করেছি আজকে কয়েকটি ক্যারেক্টার, যে কয়েকটি ক্যারেক্টার আজকে তোমাদের সাথে আসলে শেয়ার করব। আচ্ছা, এরপর আসি সেকেন্ড যে ক্যারেক্টারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট। এটা কিন্তু আমরা জানি দুই প্রকার ক্যারেক্টার থাকে, একটা হচ্ছে সো দ্যাট একসাথেই থাকে অ্যাটাচড, আর একটা হচ্ছে ডিটেলস থাকে, দ্যাট মিনস আলাদা আলাদা করে দেওয়া থাকে, এরপর আরও অতিরিক্ত কিছু হয়। আমরা যদি একটু গঠনটা, এটা ওই একই রকম অর্থ প্রকাশ করে, এতই যে আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সগুলো করি তখন আমরা কিন্তু দেখেছি যে কিছু কিছু সেন্টেন্সকে, যেমন সিম্পল সেন্টেন্সের একটা ক্যারেক্টার থাকে, সেটাকে আবার কনভার্ট করে কমপ্লেক্সে আরেক রকম হয়, আবার এটা কনভার্ট করে কম্পাউন্ডে গিয়ে আরেক রকম হয়। আসলে এটা যখন যে ক্যারেক্টার থাকবে সেন্টেন্সটা কিন্তু তার মতো বিহেভ করা শুরু করবে। আমরা যদি এটাকে একটু গঠনটা বিশ্লেষণ করি, এসতে স্ট্রাকচার, তাহলে সো এর পরে আমাদের একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। তারপর মনে করো এখানে দ্যাট দিয়ে যে দ্বিতীয় বাক্যটা আছে সেটাকে সম্পৃক্ত করতে হবে। তো দ্বিতীয় বাক্যের জন্য আমাদের একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড, পাস্ট টেন্স হলে কুড, তারপর যদি নট প্রয়োজন হয় লাগাবো, তারপর মূল ভার্বের বেস ফর্ম একথা ভি1 ফর্ম দিয়ে বাকি অংশ দিয়ে কমপ্লিট করে দেবো। এখন এখানে একটা বিষয় আছে, দ্যাটের পরে আমি নট ইউজ করবো কি করবো না সেটা মূলত নির্ভর করে সো এর পরে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করবো সেটার উপরে। আমাদের অ্যাডজেক্টিভের অর্থটা, মিনিংটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে ক্যান অথবা কুডের পরে একটা অতিরিক্ত নট ব্যবহার করতে পারবো। আর যদি এটা পজিটিভ অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু আমরা এই নটটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তার মানে নট ইউজ হবে কি হবে না সেটা অনলি ডিপেন্ড অন অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা থাকবে কোথায়, সেটা সো এর পরে থাকবে। আচ্ছা, আমরা একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা যদি আর আগের এক্সাম্পলটাতে ব্যাক করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন মনে করো আমি বলে দিলাম আগের এক্সাম্পলটাই, the load was so heavy। এখন এটা তোমাকে কমপ্লিট করতে বলছে। এখন বিষয়টা একটু ভাবতে হবে আগে, সর্বপ্রথম যে চিন্তাটা মেমোরিতে নিয়ে আসতে হবে বা যে সেন্সটা মেমোরিতে, কনসেপ্টটা মেমোরিতে নিয়ে আসতে হবে সেটা দ্য লোড ওয়াজ সো হ্যাভি। দ্য লোড ওয়াজ, অথবা এখানে ওয়াজ অথবা ইজ দিতে পারো, এটা বি ভার্ব যে কোনো ফর্মে আসতে পারে। আমরা বলছি যে প্রেজেন্ট হলে একরকম হবে, পাস্ট হলে একরকম হবে, আমরা দুইটা দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্য লোড ইজ সো হ্যাভি অথবা দ্য লোড ওয়াজ সো হ্যাভি আসলে। তারপরে যদি আমরা যাই, বাক্যটা আমাকে ইনকমপ্লিট আছে, এটাকে কমপ্লিট করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভি। হ্যাভি মানে কি? হেভি শব্দ যদি শাব্দিক অর্থের দিক দিয়ে লেক্সিক্যাল মিনিংয়ের দিকে যায় তাহলে একটা ভারী, তাহলে ভারী জিনিস নিশ্চয়ই আমাদের তুলতে একটু কষ্ট হয় বা একটু কঠিন লাগে। বিশেষ করে কার ক্ষেত্রে কঠিন লাগে? কার ক্ষেত্রে কঠিন লাগে? এটা মূলত যারা একটু ওল্ড এজ তাদের ক্ষেত্রে একটু বেশি কঠিন লাগে। তা আমরা ওই অনুপাতেই ধরে নিই। তারপর তাহলে সো আছে, যদি অ্যাডজেক্টিভ আছে, তারপর আমরা অতিরিক্ত একটা ড্যাট বসাবো। ড্যাট বসাই দিয়ে বাকি অংশটা আমাকে ফিল আপ করতে হবে। আর বাকি অংশ দিয়ে দিলাম যে দ্য ওল্ড ম্যান। আচ্ছা, যেহেতু এখানে আমাদের যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখান থেকে আমরা কুড নেব, আর নিচে যেহেতু আমি প্রেজেন্ট টেন্স দিয়েছি, প্রেজেন্ট টেন্স হলে আমরা এখানে ক্যান দেবো। আর যদি বলছি যে এই অ্যাডজেক্টিভটা যেহেতু আমাদের অলরেডি নেগেটিভ মিনিং প্রকাশ করতেছে, এই কারণে অতিরিক্তভাবে শেষে একটা নট দেবো। তাহলে নট, তাহলে যেহেতু এটা ভারী, এটা ক্যারি করা খুব দুষ্কর হবে, ক্যারি ইট। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইনকমপ্লিট অংশটি বা কাঙ্ক্ষিত ইনকমপ্লিট অংশটি সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, দ্যাটস ওয়াই এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দ্য লোড ওয়াজ সো হ্যাভি দ্যাট দ্য ওল্ড ম্যান কুড নট ক্যারি ইট। আমরা এখানে ইজ দেওয়ার কারণে কিন্তু আবার অবলিক দিয়ে ক্যান দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় যে ইজ থাকলে আমরা ওখানে ক্যান দেবো, আর যদি ওয়াজ থাকে তাহলে ওখানে কুড দেবো। সেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। যখন তোমাদের টেন্সটা পাস্ট টেন্স হবে তখন আমরা ওখানে কুড দেবো, প্রেজেন্ট টেন্স হলে আমরা ওখানে ইজ দেবো। আর নট ইউজ করবো তখনই যখন দেখবো যে সো এর পরে অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভটা যদি পজিটিভ অর্থ প্রকাশ করে, অ্যাফার্মেটিভভাবে পজিটিভ মিনিং প্রকাশ করে, তাহলে আমরা সেটা নট দেবো না। আর যদি নেগেটিভ প্রকাশ করে তাহলে সেখানে নট দিতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল।
আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এটার বাংলা অর্থ হচ্ছে এতই যে, দ্য লোড মানে বোঝাটি এতই ভারী যে বৃদ্ধ লোকটি বহন করতে পারতেছে না। আসলে এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, এখন হয়তো বা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা এর আগে যে এক্সাম্পলটি দিয়ে দিলাম, পরে এক্সাম্পল দিলাম, আসলে বিষয়টি একই রকম দেখাচ্ছে। আসলে একই রকম করার প্রধান কারণ হচ্ছে এটা, প্রধান কারণটা বলে নেই, সেটা হচ্ছে এখনকার যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো পরীক্ষা আসতেছে সেটা টপিক বেসড। মনে করো একটা কমপ্লিটিং সেন্টেন্স আসছে একটা টপিকের উপর, যেমন মনে করো যে লোডশেডিং। আজকে আমরা যে বিষয়টা করতেছি সেটা হচ্ছে একটা লোডের উপর মনে করো ধরে নিলাম, তা লোড দিয়ে কিন্তু 5টা বাক্য। যেমন আমার যদি লোডশেডিং দিয়ে আসে তাহলে লোডশেডিং দিয়ে কিন্তু 5টা বাক্য থাকতেছে। দ্যাট মিনস এটা টপিক বেসড, তেমনি লোডশেডিংয়ের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। ওখানে শুধু 5টা সেন্টেন্সে 5টা কানেক্টর থাকতে পারে, কানেক্টর অনুযায়ী টেন্সের পরিবর্তনটা হতে পারে, তাছাড়া কিন্তু টপিকের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখা যাচ্ছে কোনো বোর্ড কোশ্চেনে বা কোনো কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা যে 5টা সেন্টেন্স ইনকমপ্লিট করার জন্য দেয়া আছে, 5টা সেন্টেন্সে একটা অন্যটার থেকে আলাদা। দ্যাট আলাদা হওয়ার কারণে আমরা কিন্তু আলাদাভাবে এটাকে যে কোনো একটা বাক্যকে নিয়ে আসি কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। কিন্তু যেটা টপিক বেসড হবে, যে টপিকটা দিয়ে শুরু হয়েছে, এখানে 5টা কোশ্চেন থাকবে তোমাদের, মনে করো 1 2 3 4 5, তাহলে 5টা কোশ্চেনই সেম টপিকের উপরে হবে। আমরা যদি বলি 5টা কোশ্চেনই তোমাদের সেম টপিকের উপর লিখতে, বাক্য আলাদা করতে পারো কিন্তু টপিকটাকে আলাদা করা যাবে না। এই যে সেম টপিক। আরো একটা এখানে মজার বিষয় আছে, সেই মজার বিষয়টা হচ্ছে কিরকম, এই সেম টপিকের উপরে হবে। আর একটা মজার বিষয়টা হচ্ছে কিরকম, এখানে তুমি বিভিন্ন প্রকার শব্দ ব্যবহার করতে পারো, বিভিন্ন প্রকার ওয়ার্ডস নিয়ে এসে ব্যবহার করতে পারো, ক্লুজ নিয়ে এসে ব্যবহার করতে পারো, কিন্তু মনে রাখতে হবে এমন কোনো ক্লুজ নিয়ে আসা যাবে না। যদি টপিক বেসড হয় তাহলে এমন কোনো ক্লুজ বা এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না যেটা আমাদের ওই টপিকের সাথে রিলেটেড নয়। তো এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, যাতে করে যখন আমরা সেন্টেন্সটা কমপ্লিট করবো যাতে একটা জিনিসের ভিতর কোহারেন্স থাকে, মানে একটা জিনিসের ভিতর যাতে অন্তর্নিহিত একটা মিল থাকে, মানে ইন্টারনাল রিলেশনশিপ বিল্ড আপ করা হয়ে থাকে, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে এবং বিষয়টা দেখতে ভালো লাগবে এবং বিষয়টা স্যারের কাছে মিনিংফুল হবে এবং তোমাদের মার্কসটাও আশা করি প্রপারলি তোমরা পাবে। আচ্ছা, এরপর যে আমরা যে টপিকটাতে যাব, তৃতীয় যে কানেক্টরটিতে যাব, এই কানেক্টরটি হচ্ছে সো দ্যাট। আমরা একটু আগে সো দ্যাট আলাদা জায়গায় পড়লাম, এবার আমরা সো দ্যাট এক জায়গাতে পড়বো। এর বাংলা শাব্দিক অর্থ হয় যাতে, শাব্দিক অর্থ হচ্ছে যাতে। এটা মূলত ফলাফল প্রকাশ করে, আমরা কোনো কিছু করব কিন্তু কেন করব। সো দ্যাট থাকলেই তোমাদের মনের ভিতর একটা প্রশ্ন তোমরা নিয়ে আসতে পারো, সেটা হচ্ছে আমি একটা কাজ করতেছি কেন করতেছি। যেমন মনে করো আমি একটা বাক্য লিখতেছি এখানে, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এটা ইনকমপ্লিট আছে, আমাকে কমপ্লিট করতে হবে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি সো দ্যাট আছে, সো দ্যাট এক জায়গায় আছে। এর আগে কিন্তু যে বিষয়টা বললাম সো দ্যাট সেপারেবল ছিল, এবার কিন্তু সো দ্যাট ইনসেপারেবল হয়ে গেছে, মানে এক জায়গাতে একত্রিত অবস্থায় আছে, অ্যাটাচড আছে। তাহলে এক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কি হবে, তার আগে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ট্রাকচার, সো দ্যাটের পরে আমরা একটা সাবজেক্টকে নিয়ে আসবো, তারপর প্রেজেন্ট টেন্স হলে মে অথবা ক্যান, আর পাস্ট টেন্স যদি হয় তাহলে মাইট অথবা কুড, তারপর যে প্রিন্সিপাল ভার্ব এক কথা মূল ভার্ব হবে, এই মূল ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। এটা হচ্ছে স্ট্রাকচার। সো দ্যাট যখন থাকবে তখন এই স্ট্রাকচারের উপর বেস করে আমাকে যে বাক্যটাকে ইনকমপ্লিট থাকবে, এই ইনকমপ্লিট বাক্যটাকে আমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু ফলো করি দেখো কি হচ্ছে, যাতে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে, আমরা কি জন্য কঠোর পরিশ্রম করি, যাতে আমরা কি করতে পারি, যাতে আমরা কঠোর পরিশ্রম কি জন্য করি। এখানে অনেক কিছু আসতে পারে যে আমরা কঠোর পরিশ্রম এই জন্য করি যাতে করে আমরা জীবনে কিছু বড় কিছু করতে পারি, পরীক্ষা পাস করতে পারি, ভালো কিছু করতে পারি। তো পরিশ্রম যেহেতু আমাদের কাজের সাথে রিলেটেড, দ্যাট মিনস উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট যাতে। এখন যেহেতু এবার আমাদের প্রেজেন্ট টেন্স আছে, অতএব মে অথবা ক্যানের মধ্যে আমরা একটা ব্যবহার করতে পারি। তাহলে উই মে আচ্ছা, উই মে, যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স অলরেডি ব্যবহার করেছি, এই কারণে কিন্তু আমরা উই মে দিয়ে দিলাম, উই মে দিয়ে আমরা বাকি অংশটা দিয়ে ফিল আপ করবো। আচ্ছা, বাকি কি দেওয়া যায়, ইচ্ছা মতো দেওয়া যায়। উই মে পাস ইন দ্য এক্সাম, মনে করো আমি ধরে নিলাম আমি এটা পাস ইন দ্য এক্সাম। আচ্ছা, পাস ইন দ্য এক্সাম কেন দিলাম, উই ওয়ার্ক হার্ড বলতে, তাহলে এই প্রেক্ষাপটটা বুঝতে হবে। আমি যে প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতেছি, এই প্রেক্ষাপটে কিন্তু আমরা পরীক্ষার বিষয়ে চলে গেছি, যে তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে তোমার পরীক্ষায় পাস করতে পারো। তুমি যদি এমনি কাজ করতে পারো
তাহলে আমরা এটা লিখতে নর্মাল যদি তুমি কোনো কাজ করো বা কোনো রিসার্চ করো তাহলে কীরকম হতে পারে তুমি তোমার মতো করে লিখতে পারো। এবং আর একটা কথা বললাম, এই টপিক আগে চিন্তা ভাবনা করতে হবে, প্রথম থেকে দেখতে হবে কোন টপিকের উপরে এই ওয়ার্ক হার্ড কথাটা লেখা আছে, মানে কঠোর পরিশ্রম কথাটা লেখা আছে, সেই টপিকের উপরেই তুমি তোমার বাকি ইনকমপ্লিট আনসারটি দিয়ে দিবা। আমি এটা আমার ইচ্ছা মতো ধরে দিয়ে দিলাম যে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট যাতে উই মে পাস ইন দ্য এক্সাম, আমরা পরীক্ষায় পাস করতে পারি। আমরা যদি এই কাজটা অন্য কোনো রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে আমরা করতে মানে বলা হইতো, তখন আমরা সো দ্যাটের পর লিখতাম সো দ্যাট উই মে গেট দ্য আলটিমেট সাকসেস অফ লাইফ, আমরা যাতে জীবনে সর্বোচ্চ পরিমাণ সফলতা নিয়ে আসতে পারি, এই জন্য কিন্তু মূলত আমরা এটা ব্যবহার করে থাকে। তো সো দ্যাট কিন্তু এখানে আমাদের রেজাল্ট প্রকাশ করতেছে, আর সো দ্যাট থাকলেই তোমাকে বুঝতে হবে আগেরটা হচ্ছে অ্যাকশন মানে কাজ, এটা অবশ্যই মনে করতে হবে, এটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন মানে তোমার কাজ, আর এইটা হচ্ছে তুমি যে কাজটা করলা তার রেজাল্টটা কীরকম হবে, তুমি যে কাজটা করলা তার রেজাল্টটা কীরকম হবে, তার রেজাল্টটা কিন্তু এখানে শো করাবে। ওকে, আচ্ছা, তো সো দ্যাটের ব্যবহার তো তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে সো দ্যাটটা আমরা আসলে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য ব্যবহার করে থাকি বা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা দুটো সহজ কানেক্টরস নিয়ে আলোচনা করি, যে কানেক্টরগুলো সচরাচর পরীক্ষা আমাদের খুব আসে। যেমন আমরা যদি বলি এটা দিয়ে পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে ইফ। কিছু কন্ডিশনাল কানেক্টর আছে, ইংলিশ গ্রামাটিক্যালে কিছু কন্ডিশনাল কানেক্টর থাকে, তার মধ্যে কন্ডিশনাল কানেক্টরের মধ্যে এইটা একটা ইফ। ইফের কন্ডিশন ধরে নেওয়া হয় 4টা, 0 থেকে শুরু করে 3rd পর্যন্ত একটা জিরো কন্ডিশনাল থাকে, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, টোটাল হচ্ছে 4টা। জিরো কন্ডিশনালে যেটা হয় সেটা হচ্ছে সেম টেন্স ব্যবহার করতে হয়, সেম টেন্স। ইফের পরে এপাশে যে টেন্স ব্যবহার তুমি করবে এটা ফার্স্ট ক্লোজে আমরা যে টেন্সটা ব্যবহার করব এটি সেম টেন্স ইউজ করতে হবে তোমাকে সেকেন্ড ক্লোজে, একই টেন্স ব্যবহার করতে হবে, এটা একটা। আচ্ছা, ইফের যদি আমরা দ্বিতীয় স্ট্রাকচারে চলে যাই, তাহলে এটা যদি মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাই এর পরেরটা আমরা ফিউচার ইনডিফিনিট করতে পারি। ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, ইফের পরে যদি এটা পাস্ট ইনডিফিনিট হয়, এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় যে ক্লুজটা আছে এটা সাবজেক্টের পরে উড, কুড, মাইট, তারপর মূল ভার্বের বেস ফর্ম, তারপর এই এক্সটেনশন, বাকি যে কোনো অংশ আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, একই জিনিসটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়, ইফের পরে তোমার ব্যবহার হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হয় তো সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করতে হবে। তারপর আমরা যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেটার V3 ফর্ম ব্যবহার করব, তারপর অতিরিক্ত অংশ। তাহলে এটা হচ্ছে ইফকে বলা হয় একটা কন্ডিশনাল কানেক্টরস। এটা ক্ষেত্রে সবচেয়ে বেশি বাক্য আমাদের ব্যবহার করে অ্যাভারেজ প্রত্যেকটা এক্সামে, ইন এভরি এক্সাম ইউ ক্যান ফাইন্ড দিস কানেক্টর। তুমি প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি আমাদের অধিকাংশ পরীক্ষায় কিন্তু এই কানেক্টরটি দিয়ে পরীক্ষা আসে। এই কানেক্টরটি স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যেহেতু 4টা কন্ডিশন আমি আগে বলে দিলাম যে প্রথম ক্লুজটা যে টেন্সে, পরের ক্লুজটা একই টেন্সে হবে, এটা একটা গঠন। আর ইফ শব্দের বাংলা শাব্দিক অর্থ যদি, যেটা মূলত কন্ডিশন মানে শর্ত আরোপ করে দেয় যে এইটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না, এরকম আর কি। তো ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইফের পরের যে অংশটা থাকবে সেটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। ইফের প্রথম অংশটা যদি মনে করো পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা সাবজেক্টের পরে উড, কুড, মাইট, তারপর মূল ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ হবে। আচ্ছা, যদি আমরা ইফের পরবর্তী ব্যবহারটাতে যাই তাহলে একটা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হলে এটাকে পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমাদের
যেমন আমি যদি বলি এখানে আমাদের কয়েকটা টপিক আছে, যেমন এটা যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে ফিউচার ইনডিফিনিট টেন্স, পরেরটা যদি আমরা বলি ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এরপরে সেকেন্ড যে ক্লুজটা থাকবে সেটাতে পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে, যেমন উড, কুড, মাইট ইত্যাদি। থার্ড যে টপিকটা আছে, ফোর্থ যে টপিকটা আছে, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো ব্যবহার করতে হবে, পারফেক্ট কন্ডিশনাল বলা হয়। তো এই ইফের 4টার ডিমান্ড। তো আশা করি 4টা ডিমান্ড এবং আরও কয়েকটা কানেক্টর নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তার কারণ তোমরা যেগুলো দেওয়া হলো অলরেডি তোমরা বিভিন্ন বোর্ড এবং স্কুলগুলোতে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আমাদের যে কামিং ক্লাসগুলো আসতেছে এগুলোতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং তোমাদের টপিকটি ক্লারিফাই হয়ে যায় একবারে। তো যেহেতু পরিবেশ পরিস্থিতি এখন বর্তমানে আরও বেশি দুরূহ হচ্ছে, আমরা চেষ্টা করব নিজেকে সেভ রাখার, নিজের ফ্যামিলিকে সেভ রাখার। তো টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।